প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ 21 মার্চ ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, কিংবা যেটিকে বাংলায় আমরা বলতে পারি বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। আর এই উপলক্ষে আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাউন সিনড্রোম বেবি বা ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এই বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ফেরদৌস মহল রুনি 1953 সালের 2রা জুন ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1977 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MS ও FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেলের গাইনি ও অপস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ম্যাডাম, আজকে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, তো এই উপলক্ষে আমরা আজকে ডাউন সিনড্রোম নিয়ে আলাপ করব। শুরুতে একটু জানতে চাচ্ছি যে ডাউন সিনড্রোম বলতে আসলে আমরা কি বুঝি? ডাউন সিনড্রোম যেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বংশগত রোগ। আমাদের যে একটা মানুষের মধ্যে কিছু ক্যারিওটাইপিং আছে, সেই হিসাবে দেখা যায় যে আমাদের দু ধরনেরই আছে, যে একটা অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো সেই হিসাবে সাধারণত একটা নর্মাল হিউম্যান বিংয়ের যে অটোজোমটা থাকে 46XX অর XY, এই ক্ষেত্রে 21 অটোজোমের মধ্যে একটা হচ্ছে ট্রান্সলোকেশন হয়ে এটা 46XX অথবা XY হতে পারে +21। তো সেই হিসাবে এটা একটা বংশগত রোগ। তো আমাদের যদিও এটার ইনসিডেন্স এটা খুবই কম, দেখা যায় যে পাশ্চাত্য দেশে, ওয়েস্টার্ন কান্ট্রিজে এটা দেখা যায় যে প্রতি 700-তে একটা বেবি ডাউন সিনড্রোম নিয়ে জন্মায়। ওয়ারেজ আমাদের এই দেশের, বাংলাদেশের এবং আশেপাশের ইয়াতে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখলে দেখা যায় যে প্রতি 600 জনের একটা বেবি ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। পাশ্চাত্য দেশগুলোতে বেশি, আমাদের দেশের তুলনায় একটু বেশি। তো এটির পেছনে আপনি তো বললেন যে একটি বংশগত সমস্যা। এটি সাধারণত কি কারণে এছাড়া হয়ে থাকে, বা একটি বেবি সে ডাউন সিনড্রোম হয়ে কেন জন্ম লাভ করতে পারে, তার পেছনে কি কোনো ফ্যাক্টর কাজ করে কিনা? অ্যাকচুয়ালি আমাদের যদি আমরা যদি দেখি যে ক্রোমোজোমাল যে অ্যাবনর্মালিটিসগুলো আছে, তার আর্লি যে অ্যাবর্শনগুলো হয়ে যায় তার 50%ই কিন্তু আমাদের এই ক্রোমোজোমাল ট্রাইজোমির জন্য হয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি দেখা গেছে যে 25 বছরের আগে যে মারা প্রেগনেন্ট হয় তাদের বেলায় দেখা যায় প্রতি 1550 জনে একটা ডাউন সিনড্রোম বেবি হয়। কিন্তু আফটার দ্য এজ অফ 45, যখন মায়ের বয়স, যখন লেটার পার্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ একদম শেষের দিকে এসে গেছে, তখন দেখা যায় 45-এ একটা বেবি ডাউন সিনড্রোম নেওয়া হয়। কাজে মায়ের বয়সটা একটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে আমরা আসলে দেখতে পাই বিভিন্ন জায়গাতে যে ডাউন সিনড্রোম একটি বিশেষ ধরনের বেবিদের মধ্যে একটি বিশেষ ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে, দৈহিকভাবে বা মানসিকভাবে। সাধারণত কি দেখে বুঝবো বা বোঝা যাবে যে একটি বেবি তার ডাউন সিনড্রোম আছে? প্রথম কথা, যদি আমাদের যেই মাগুলো ধরে নিলাম একটা বেবি জন্মগ্রহণ করেছে, জন্মের পরে বাচ্চার যে ক্যারেক্টার, একটা মঙ্গোলিয়ান বেবির যেই ধরনের থাকে, দ্যাট মিন্স তার হচ্ছে স্কাল, মাথা এবং ফেসের মধ্যে যে অ্যাবনর্মালিটিসগুলো এটা দেখে আমরা অনেক সময় চিন্তা করি এই মাটা হতে পারে তার ট্রাইজোমি 21 অথবা ডাউনস বেবি। তাদের কি হয়, তাদের হচ্ছে তাদের জন্মের সাথে সাথেই বোঝা যাবে কেমন, তাদের লো সেট ইয়ার, কানটা নিচের দিকে থাকবে, তারপরে হচ্ছে চোখ দুটো একদম হচ্ছে ইপিক্যান্থার ফোল্ড, তাদের আপার আইলিডটা হবে শর্ট, তার জিভটা হচ্ছে লম্বা, মুখের চেহারাটা খুব ছোট, এই ধরনের, অথবা তার হচ্ছে এই ধরনের কিছু ফেশিয়াল দেখে আমাদের সন্দেহ হতে পারে এই বেবিটা ডাউনস বেবি। তারপরে সেটিকে নিশ্চিত হওয়ার জন্য যদি আমরা তার ক্যারিওটাইপিং করি, তার যদি হিউম্যান ক্যারিওটাইপিং করি, তাহলে দেখা যাবে তার 47XX অর XY অথবা তার সঙ্গে 21 ট্রান্সলোকেশন। তার ক্যারিওটাইপিং এর মাধ্যমে এটা একটা অটোজোমাল ডিজিজ, কাজে ক্যারিওটাইপিং করে আমরা এটা কনফার্ম করতে পারি।
আচ্ছা, তো এই বেবিটা যখন তার মায়ের গর্ভে ছিল, সেক্ষেত্রে কি আগে থেকেই বোঝার কোনো উপায় আছে কিনা যে ডাউন সিনড্রোম একটি বেবি তার মায়ের গর্ভে আছে? তার কোনো পরীক্ষা নিরীক্ষা আছে আমাদের কিনা? কিছু হচ্ছে একটা মা যখন দেখি যে লেটার পার্ট অফ দ্য মানে শেষের দিকে তার রিপ্রোডাক্টিভ লাইফের শেষের দিকে, তার মানে আফটার দ্য এজ অফ 40, যদি 40-এর পরে 45-এর দিকে প্রেগনেন্ট হয়েছে, তাহলে আজকাল আমাদের কিছু কিছু টেস্ট একদম ম্যান্ডেটরি। এটা হচ্ছে জেনেটিক স্ক্রিনিং টেস্ট। আমরা এটা স্ক্রিন করে বুঝতে পারি। যেমন একটা হতে পারে মায়ের মানে আলফা ফিটোপ্রোটিন লেভেলটা আমরা দেখি, দেন দেখতে পারি হচ্ছে মায়ের হচ্ছে সেরামের বিটা এসসিজি লেভেলটা কি, এ দুটো যদি নিচে হয়, অথবা তার সঙ্গে যদি তার হচ্ছে আনকনজুগেটেড কিছু হচ্ছে ইস্ট্রিওল লেভেল, হরমোন লেভেল, এই তিনটা দিয়ে আজকাল আমরা বলি ট্রিপল টেস্ট। এই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি ধারণা করতে পারি এই মায়ের ডাউনস হওয়ার পসিবিলিটিস আছে। দেন যদি আমরা 15 থেকে 22 সপ্তাহের মধ্যে এই মাকে অ্যামনিওসিনথেসিস করি, আজকাল এটা ইজিলি করা যেতে পারে, করে যদি আমাদের ওই বাচ্চার স্কিনটা এক্সফোলিয়েটেড স্কিন ওখান থেকে নিয়ে যদি আমরা এটাকে কালচার করি, তাহলে ক্যারিওটাইপিংটা বের করা যায়। এই পরামর্শটা আপনারা কি দিয়ে থাকেন যে 45 বছরের পরে যারা মা হতে চাচ্ছেন সেসব মায়েদের কি আপনারা এই পরামর্শটা দেন কিনা এই পরীক্ষাগুলো করার জন্য? আমরা দেই, তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এটা একটু এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন, সবাই যে করতে পারে সেটা না, তবে যদি পারে, কারণ আমাদের কাউন্সিলিংটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। কারণ যে আপনি এই বয়সে যে বাচ্চাটা হবে, এবং আজকাল আমাদের মারা অনেক অ্যাওয়্যার, ফ্যামিলি অ্যাওয়্যার, তারা এসেই জানতে চায় যে আমি যে এই বয়সে বাচ্চাটা নিতে চাচ্ছি, কিন্তু তার কোনো প্রিকশন আছে কিনা, আমি কি জানতে পারবো কিনা বাচ্চাটা আমার ঠিক আছে কিনা। কাজে সেই সমস্ত ক্ষেত্রে আমরা তাদেরকে রুটিনলি এই জিনিসটা করে দিতে পারি। একটু অনেকের মনের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা এখন চলে আসবে, যারা দর্শক আছেন বা রোগী আছেন, যে এই বিষয়টি আগে জেনে আসলে আমাদের লাভ কি হবে, কিভাবে মানে ডাউন সিনড্রোমের একটি বেবি আসছে, তার কার্যকারিতা কি, জেনে কি লাভ? প্রথম কথা হচ্ছে এই বাচ্চাটা আমরা মেন্টালি রিটার্ডেড বেবি হতে পারে, রাইট? তার মানে সম্ভাবনা হয়েছে মানসিকভাবে রিটার্ডেড বা মেন্টালি রিটার্ডেড হয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে তার বাচ্চাটির। তাহলে মাটা এটা কতটুকু, তার ফ্যামিলি মেম্বার কতটুকু অ্যাকসেপ্ট করবে, হতে পারে রিটার্ডেড বেবি। তাছাড়া দেখা যায় যে এই বাচ্চাটা যদি বেঁচেও থাকে সার্টেন পিরিয়ড, কারণ যদি সিভিয়ারলি মেন্টালি রিটার্ডেড হয় তাহলে বাচ্চার আর্লি ডেথ হয়ে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারে। 2 নাম্বার হচ্ছে যদি সে সুস্থ থাকে, তাহলে দেখা যায় পরবর্তীতে তার কিছু লাংয়ের ডিজিজ, কিছু কিডনি প্রবলেম, কিছু তার হচ্ছে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, এই ধরনের কোনো, তারপরে হচ্ছে হার্টে প্রবলেম, ভাইটালস কিছু অর্গান আছে যেগুলোতে তার এই প্রবলেমগুলো হতে পারে। তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সচেতন হতে হবে। আমার আগে থেকেই সে ফ্যামিলি বা বাবা মা প্রিপেয়ার্ড থাকবে যে একটি বেবি আসছে যার জন্য একটা স্পেশাল কেয়ারের দরকার। কারণ তাকে ডেফিনেটলি এই বাচ্চাগুলোকে আমাদেরকে স্পেশাল রিহ্যাবিলিটেশন কেয়ার ওই ধরনের দিতে পারে, এবং যদি তাদেরকে আমরা যথার্থভাবে কেয়ার করতে পারি, তাহলে হতে পারে এই বাচ্চাটা কিন্তু একটা ফিমেল ডাউন্স যদি হয়, দেখা গেছে যে তারা ইভেন কিন্তু পিউবার্টিটা হয়তো তার ডিলে হবে, তাদেরকে আগেই বলতে পারি তোমার গঠনটা একটু দেরিতে হতে পারে, কিন্তু তারা কিন্তু কনসিভও করতে পারে। আচ্ছা, তার মানে একটি অলমোস্ট সাধারণ বা স্বাভাবিক একটা ফিমেলের মতো তারা সারভাইভ করতে পারে। কিন্তু মেল হলে, আবার ডাউন্স মেল হলে অনেক সময় ইনফার্টাইল হতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আগে থেকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমরা কিন্তু দেখি যে একটি ডাউন বেবি যদি হয়, ডাউন সিনড্রোমের বেবি যদি হয়, সেক্ষেত্রে বিশেষ করে গ্রামাঞ্চলে মায়েদের প্রতি একটা দোষ দেয়া হয় যে মায়ের অসচেতনতা বা অসতর্কতার কারণে এই বেবিটা হয়েছে। আসলে কতখানি যৌক্তিক এই জায়গায়? আমার মাকে দোষ দেওয়ার কোনো ইয়া নেই, কারণ এটা মায়ের মানে ডেফিনেটলি এটা মা, শি ইজ নট রেসপন্সিবল, সে এটার জন্য দায়ী নয়। তবে হ্যাঁ, এই যে একটা বিরাট ব্যাপার আছে, যার জন্য আমরা বলি কিন্তু একটা যে সুন্দর একটা বাচ্চা নেওয়ার সুন্দর সময় কিন্তু 20 থেকে 29 ইয়ার্স। 20 থেকে 29 বছরের মধ্যে ফ্যামিলিটা কমপ্লিট করে ফেলা উচিত। কিন্তু যত মায়ের বয়সের সাথে এটা সম্পর্ক আছে।
কিন্তু মায়ের অসচেতনতা অথবা এটা কিন্তু তার জন্য এই মায়ের উপর এই যে দোষটা দেয়া হয়েছে সেটা অবশ্যই অযৌক্তিক। অযৌক্তিক এখানে একটু জানতে চাইবো, সামাজিকভাবে এই ডাউন সিনড্রোমের বেবিরা কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অবহেলিত থাকে এবং আমরা বেশিরভাগ মানুষরা তাদের প্রতি স্পেশাল কেয়ার তো দেয়াই হয় না, উল্টো তাদেরকে নেগলেক্ট করা হয়। তো এই বিষয়টা আসলে আপনি কি পরামর্শ দিবেন যে তাদের প্রতি কেয়ারিংটা আসলে কেমন হওয়া উচিত? প্রথম কথা, অ্যাকচুয়ালি যখনই আমি এই ফ্যামিলিকে সচেতন করতে চাই, যে ধরে নেন কালকেই আমার কাছে একটা পেশেন্ট এসছে এবং শি ইজ মোর দেন 45, কিন্তু তার আগে একটা বাচ্চা আছে 14 বছরের। আমি বললাম যে কেন এতদিন নিলেন না? তো বললো যে ম্যাডাম এতদিন চিন্তা করি নাই, এখন দেখছি ওই বাচ্চাটা আমার ভীষণ লোনলি, রাইট, এবং আমারও সময় কাটে না। কিন্তু আমি যখনই এই মাকে বলবো যে আপনি ট্রাই করেন, যেহেতু তার এখনো মাসিকটা রীতিমতো হচ্ছে, সব কিছু হচ্ছে, তার আমি ধরে নিচ্ছি একটা নর্মাল মেনস্ট্রুয়েশন মানে সে ওভুলেশন হচ্ছে, তাহলে হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে বলছে আমার হোক একটা অ্যাবনর্মাল বেবি ইভেন দো, বাট ওই মাটা কিন্তু সত্যিকার অর্থে লিটারেট মা, কিন্তু সে বলছে আমি একটা বাচ্চা চাই, রাইট? তাহলে আমার যে মারা সচেতন মা যদি হয়, তারা কিন্তু এই বাচ্চাটা যদি আমি জানি রিটার্ডেড হবে, আমি জানি এই বাচ্চাটার এই ঘটনা ঘটতে পারে, তাহলে সেই কেয়ারিংটা যদি সে স্পেশালি নেয় এবং রিয়েলি যদি সে একটা মানে হতে চায়, তাহলে কিন্তু আমরা তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে, তার স্পেশাল স্কুল, তাদের ঘরে যাতে সবাই তাকে মানে ভেরি ফ্রেন্ডলি অ্যাটিটিউড এবং যদি করতে পারি, তাহলে এই বাচ্চাটা কিন্তু আমাদের মানে স্বাভাবিক একটা বাচ্চার মতো কিন্তু বড় হতে পারে। তার মানে সচেতনতাটা ঘর থেকে বা তার পরিবার থেকে আসতে হবে, তারপর আস্তে আস্তে সামাজিক পর্যায়ে অবশ্যই যেতে হবে। আমরা আশা করব সবাই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম বিষয়টি নিয়ে আপনাদেরকে বলার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডাউন সিনড্রোমের যেসব বেবিরা আছে তাদের জন্য কি ধরনের স্পেশাল কেয়ার নিতে হবে বা কি কারণে এগুলো হতে পারে, তাদের প্রতি আমাদের কতটুকু যত্নবান হওয়া উচিত, সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ। আশা করছি এই বিষয়গুলো বা এই পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো আর্মসের যে মুভমেন্টটা, সেটা হচ্ছে গতদিন যেটা দেখেছিলাম সেটাই হচ্ছে সেকেন্ড সিকোয়েন্স। এটাও আমরা দেখাবো সুপারসেটের মাধ্যমে। এটার যেটা একটা কম্বিনেশন থাকবে, কম্বিনেশনটা এর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল শেপ এবং মাস্কুলারিটি। এবার যেটা থাকবে শেপ এবং মাস্কুলারিটি, এই দুইটা আমরা একটু কম্বাইন করব। যেহেতু আমরা ম্যাক্সিমাম এটা নিতে পারি হচ্ছে ট্রাইসেপে, যখন ট্রাইসেপে চলে যাবো আমরা মাস্কুলারিটির জন্য, এবং বাইসেপে আমরা চলে যাব শেপিংয়ের জন্য, এবং পুরো মুভমেন্টটাই হবে কিন্তু সুপারসেটের মাধ্যমে। এখন দেখুন যে কীভাবে আমরা মুভমেন্টটা করবো। ওকে, প্রথমে আপনারা যে জিনিসটা করবেন, আগে আমরা দেখেছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা বলি প্রিচার হ্যামার কার্ল। ওকে, প্রিচার হ্যামার কার্লের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার বাইসেপটাকে হিট করবে, আপনার বাইসেপের যে লং হেডটা বাড়াবে, মানে বাইসেপটাকে লম্বা করবে। আর এছাড়া এর সাথে সেকেন্ডারি যে জিনিসটা করবে, আপনার যে ফোরআর্মসের যে ব্রাকালি মাসলটা, যেটা ফোরআর্মসের সামনের সাইডে যে মাসলটা, সেটার মানে শেপটা খুব ভালোভাবে আসবে, এবং সেটা আবার ভ্যাসকুলারিটিরও খুব হবে, শেপিং হবে। এবং সেম জিনিস এর আগে আমরা বলেছিলাম যে এটা রিপিটেশনটা আপনি হাই করবেন, যেটা বলেছিলাম 25, ঠিক সেম আপনি ট্রাই করবেন যে 25 রিপিটেশনটা মারবেন। এইটা যখন করবেন শেষ করে সঙ্গে সঙ্গে চলে যাবেন আপনি ক্লোজ গ্রিপে। এটা আগে আমরা দেখেছিলাম কীভাবে মারবেন এইটা ক্লোজ গ্রিপটা। আপনি নর্মাল যে এটা মারতেন, বেঞ্চ প্রেসটা মারতেন, সেটা হচ্ছে আপনার একটু ন্যারো গ্রিপ করবেন। ন্যারো গ্রিপ বলতে আমরা বুঝি শোল্ডারের ভিতরে, যাদের ফ্লেক্সিবিলিটি খুব বেশি থাকে তারা পুরোপুরি ধরতে পারে, ক্লোজ করে ধরতে পারে। যাদের ওই পরিমাণ নেই, ফ্লেক্সিবিলিটি নেই, তারা জাস্ট আপনার শোল্ডার যে এটা থাকে, ওয়েটটা থাকে, তার ভিতরে গিয়ে ঢুকাবেন, তাহলে আপনার ন্যারো গ্রিপ হয়ে যাবে। এবং এখানে সেম অন্যান্য এর মতো জিনিসটা করবেন না যে আপনি খুব ওয়েটটা নেবেন হেভি এবং রিপিটেশন কম মারবেন, তা না। তখন আপনি ওয়েটটাকে কমাবেন, কিন্তু রিপিটেশনটা আপনি অ্যাটলিস্ট 25 মারবেন। ওকে, তার মানে কি, এই যে এটার সাথে যে জিনিসটা থাকলো কম্বিনেশন, সেটা হচ্ছে প্রিচার হ্যামার কার্ল, এবং তার সাথে হচ্ছে ক্লোজ গ্রিপ। হ্যামার কার্লের মাধ্যমে যে জিনিসটা হবে, আপনার বাইসেপের শেপিংটা হবে, এবং ক্লোজ গ্রিপের মাধ্যমে যে জিনিসটা হবে, আপনার হাতের ম্যাসিভনেসটা বাড়বে। এটা হচ্ছে সুপারসেটের সেকেন্ড প্রোগ্রাম। আমরা নেক্সট দিন হচ্ছে সুপারসেট থার্ড প্রোগ্রামটা দেখাবো, সেটা দিয়ে আমরা ক্লোজ ডাউন করবো। কারণ কি ওইটা এরকম মানে 3টা সুপারসেট মিলে যদি আপনি এক্সারসাইজটা করেন, তাহলে আপনার হাতের মাসলটা যে জিনিসটা হচ্ছিল না, ইম্প্রুভমেন্টটা হচ্ছিল না, একটা জায়গায় গিয়ে যে ফিক্সড হয়ে গেছিলো, ওই ইম্প্রুভমেন্টের ব্যারিয়ারটা একটু হয়ে যাবে, খুলে যাবে। প্রিয় দর্শক,
সকালে ঘুম থেকে উঠে আমাদের নাস্তা কি হওয়া উচিত বা কোন কোন খাবারগুলো আমাদের প্রতিদিনের নাস্তার তালিকায় আনা উচিত, এই বিষয়টি নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। দর্শক, ডায়েট বলতে অনেকেই বুঝে এটি একটি নেগেটিভ শব্দ, যদিও একেবারেই ভুল। ডায়েট শব্দটি হচ্ছে পথ্য, অর্থাৎ আপনি ভালো থাকার জন্য যেইভাবে আপনার খাবারটিকে গুছাবেন তখন সেই খাবারটিকেই কিন্তু বলা হয় পথ্য। আর এই ডায়েটের জন্য সবচেয়ে বড় এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার খাদ্যাভ্যাস। আজকাল অনেককেই দেখা যায় যে এই খাদ্যাভ্যাসের সবচেয়ে বড় ত্রুটিটি যেখানে হয়ে থাকে সেটি হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করা অথবা নাস্তা না করা। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা সকালের নাস্তা অ্যাভয়েড করে থাকেন, আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন যে সকালের নাস্তা হচ্ছে আপনার সারাদিনের খাবারকে সুষম করতে অর্থাৎ ব্যালেন্স করতে সবচেয়ে বেশি হেল্পফুল এবং হেলদি। কেননা সুস্বাস্থ্যের সবচেয়ে বড় একটি উপায় হচ্ছে সকালে সঠিকভাবে, সঠিক পরিমাণে, সঠিক সময়ে আপনার নাস্তাটি সম্পূর্ণ করা। এক্ষেত্রে আপনি যেমন সুস্থ থাকতে পারবেন তেমনি আপনার ওজনকে রাখতে পারবেন নিয়ন্ত্রণে। কেননা দেখা গেছে বিভিন্ন গবেষণায় যে সকালের নাস্তা ঠিকমতো করলে শরীরের যে বিপাক বা মেটাবলিজম সেটি খুব ভালোভাবে সক্রিয় হয়, আর এতে করে খুব সহসাই আপনার ওজনকে কমিয়ে রাখা সম্ভব। সকালের নাস্তাটি আপনি যদি ভালো মতো করেন সারা দিনে কিন্তু আপনার অন্যান্য খাবারগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে। আর যারা সকালের নাস্তাকে স্কিপ করে বের হয়ে যায় স্বাভাবিকভাবেই তাদেরকে 11টা-12টার দিকে বেশ একটি হেভি খাবার খেতে দেখা যায়, অথবা তারা হয়তো সরাসরি লাঞ্চ করে। এতে যেই সমস্যাটি হয় সেটি হলো আমাদের বডি অনেকটা সময় না খেয়ে থাকার ফলে স্টারভেশন মুডে চলে যায়, এবং তখন আপনি যেই খাবারটি খাবেন সেটি কিন্তু বডি তার প্রয়োজনে সংরক্ষণ করে রাখবে, এবং এতে করে অবশ্যই আপনার ওজন ধীরে ধীরে বেড়ে যাবে। সুতরাং ওজন কমাতে অবশ্যই আপনি সকালের নাস্তাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। শুধু তাই না, যারা স্কুলে পড়ে বা যারা এখনও স্টুডেন্ট তাদের জন্য বলছি, সকালের নাস্তা কিন্তু আপনার স্ট্যামিনাকে অনেক বেশি বাড়াবে এবং আপনাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। স্কুলের পারফরমেন্স অনেক বেশি নির্ভর করে কিন্তু সকালের নাস্তার উপর। ছোট ছোট ছেলেমেয়েরা অনেকেই কিন্তু নাস্তা না খেয়ে দেখা যায় স্কুলে যাচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা এই কাজটি করে তাদের কিন্তু স্কুলে মনোযোগ অনেক কম থাকে এবং তাদের লেখাপড়ার কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো হয় না। সুতরাং শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্যই নয়, অবশ্যই আপনার এডুকেশন লেভেল এবং আপনার কর্মক্ষেত্রে আপনার দক্ষতাকে বৃদ্ধি করতে কোনোভাবেই আপনি সকালের নাস্তাকে খেতে ভুলে যাবেন না। সকালের নাস্তা অবশ্য আপনি কিন্তু আপনার সময় মতো খেলে হবে না, এটি অবশ্যই 8টা থেকে 8:30 বা বড়জোর 9টার মধ্যে আপনাকে শেষ করতে হবে। এবং সকালের নাস্তা বলা হয় খেতে হবে অনেক বেশি, যা সারাদিনের প্রত্যেকটা মিলের তুলনায় অনেক বেশি হবে। সুতরাং নিজের মানসিকভাবে শান্তি পেতে হলে বা সুস্থ থাকতে হলে এবং শারীরিক বিভিন্ন রোগের ঝুঁকি এড়াতে হলে এখন থেকে অবশ্যই আপনি আপনার সকালের নাস্তাটি সম্পূর্ণ করেই বাড়ি থেকে বের হবেন। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। মন চায় শান্তি আর দেহ চায় শ্রম, তাই মনের উপর হাজারো টেনশন চাপিয়ে না দিয়ে শরীরটাকে কাজ দিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, এটি আসলে আমরা জানি যে হৃদস্পন্দন স্বাভাবিকভাবে 60 থেকে 100 বার প্রতি মিনিটে হৃদস্পন্দন হয়, যেটা আমরা নাড়ির গতি দেখে বুঝতে পারি। তো কোনো কারণে যদি হৃদস্পন্দন 100-র উপরে চলে যায় বা কোনো কারণে যদি 60-এর নিচে চলে যায় তখনই সেটাকে আমরা অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া বলে থাকি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।